গত ক্লাসে এবং তার আগের ক্লাসে যা পড়েছিলাম আসলে তার কন্টিনিউশন চলছে। আমি আবারও বলি, আগের ক্লাসে যেটা পড়েছিলাম তার কন্টিনিউশন চলছে, তবে একটু সমস্যা হলে সময় মিলাইতে পারি নাই, যে কারণে আপনাদের ভিডিওগুলো আপলোড করা হয় নাই। আজকের ভিতরে সবগুলো ভিডিও আপডেট হয়ে যাবে, অর্থাৎ যারা বিগত ক্লাসগুলি করেননি তারা আজকের থেকে মানে দুপুরের পরের থেকে আমি সবগুলো ভিডিও আপলোড করব। তো আপনি ক্লাসগুলো যদি মিস করে থাকেন এই গ্রুপে যে ক্লাসগুলো দেখে নিতে পারবেন, আজকে আপলোড করা হবে। সো সেক্ষেত্রে আগের ক্লাসগুলো যদি কেউ না বুঝে থাকেন বা নতুন করে কেউ যদি ক্লাস করেন, সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে হবে। আর আজকে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করার দুটি অপশন আপনার সামনে খোলা আছে। একটি হলো কমেন্ট করতে হবে, তার মানে চ্যাট অংশে লিখতে হবে। আরেকটা হলো আপনি যদি হাত তুলেন, মানে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, সেই হাত তুললে আমি আপনার মাইক্রোফোনটি অন করব, আপনি সরাসরি আমাকে শুনতেও পাবেন, আমিও আপনাকে শুনতে পাবো। তখন আমি আপনার কথা বা প্রশ্নগুলো সমাধান করে দিতে পারবো। সো এই হচ্ছে টোটাল বিষয়টা। সো সেখান থেকে আমি যেটা আপনাকে জানাতে চাই, আমরা প্রথম মানে আজ থেকে দুটি ক্লাস আগের থেকে বলি, আমরা দো, অলদো এবং ইভেন দো পড়েছিলাম, তার সাথে পড়েছিলাম ডেসপাইট। আশা করি আমাদের সবারই মনে থাকার কথা। দো, অলদো এবং ইভেন দো এইগুলো যখন বাক্যে থাকে, আমরা তখন ফলাফলের বিপরীত একটা বিষয় শিখেছিলাম। দেখেন মনে পড়ে কিনা কথাগুলো, আমি জাস্ট একটু স্মরণ করাই দিতে চাই। এরপরে যে কাজটা আমরা করছিলাম যে ফলাফল এবং ফলাফলের বিপরীত, ফলাফল এবং ফলাফলের বিপরীত। সো বিষয়টা হলো এরকম, কারণ আপনার ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন, দো অলদোর সাথে যে অংশটা থাকে ওই অংশটায় যা বলা থাকে, অন্য অংশটায় তার ফলাফলের বিপরীতটা থাকে। আমরা কিন্তু প্রথমে এটা শিখছিলাম। প্রথমে বলতে সেটা বলি যে আমরা আসলে প্রায় 2 সপ্তাহ বা প্রায় 3 সপ্তাহের মতো একটা বন্ধ দিয়েছিলাম, বন্ধের পরে আসলে শুরু করেছি, সেখান থেকে বলছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে এই যে দো অলদো এবং তার পরের অংশটা, এখান থেকে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম দো অলদোর সাথে যেটা থাকে অন্য অংশে তার ফলাফলের বিপরীত থাকে। এরপরে এটাকে আমরা যদি সিম্পলে ট্রান্সফর্ম করি তাহলে শিখছিলাম হচ্ছে ডেসপাইট বা ইনস্পাইট অফ পাওয়া যায়। যদিও আমরা ট্রান্সফরমেশন পড়ছি না, আমরা সেন্টেন্স কমপ্লিটিং পড়ছি, তারপরেও এই কথাটা বলে রেখেছিলাম তার বিশেষ একটা কারণে। সেটা হলো যে আমরা যদি ট্রান্সফরমেশন পড়ার আগেই ট্রান্সফরমেশনে কিছু কাজ এগিয়ে রাখতে পারি সেন্টেন্স কমপ্লিটিং পড়তে পড়তে, তাহলে কিন্তু ট্রান্সফরমেশনের সময় আমাদের অনেকটাই আমাদের এখান থেকে হেল্প পাওয়া যাবে। সেই জন্য এই কথাটা বলেছিলাম। আর এই কারণে কিন্তু আমরা দো অলদোর ঠিক পরেই পড়েছি হলো ডেসপাইট অথবা ইন স্পাইট অফ দিয়ে সেন্টেন্স কমপ্লিটিং। সো যেহেতু আমরা বুঝতে পারছিলাম যে দো অলদো থেকেই আমরা ডেসপাইটটা পাই, অথবা দো অলদো থেকেই আমরা ইন স্পাইট অফটা পাই ট্রান্সফরমেশন করলে, সো সেখান থেকে আমরা কিন্তু মোটামুটি বলেই ফেলেছি যে আসলে দো অলদো যেভাবে আমরা সেন্টেন্স কমপ্লিট করার নিয়মটা যেভাবে শিখেছিলাম, ফলাফল এবং তার বিপরীত বের করেছিলাম, এখানেও কিন্তু সেই একই কথা বলেছিলাম যে ডেসপাইটের সাথে যা বলা থাকবে এটার যে ফলাফল, সেই ফলাফলের বিপরীত অংশটা আমাকে লিখতে হবে। আমার মনে হয় কথাগুলো যদি আমরা শুধু শুনি, অনেক ক্ষেত্রে হয়তো অনেকে ধরতে পারবেন না, কারণ অনেকে ভুলে গেছেন। আর আপনারা এই করোনার অবসরে বাসায় বসে বসে কতটা পড়াশোনা করছেন, অনেক বেশি পড়াশোনা করছেন, এটা যেমন আমি জানি, আপনারা কিন্তু খুব ভালো মতনই জানেন। সেই কারণে আমি কিন্তু আপনাদের বারবার বলছি, ভাই পড়াশোনাটা অল্প হোক বেশি হোক একটু একটু করে পড়াশোনাটার সাথে সম্পর্ক যেন আমাদের থাকে। তার কারণ ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অর্থাৎ আপনার পড়াশোনা যদি আপনার চোখের সামনে না থাকে তাহলে সেটা মন থেকেও একসময় হারায় যাবে। মনে করবেন যে হ্যাঁ আমার সব পড়া হয়ে গেছে বা পড়াটা মনে আছে, বাট যখন বইটা খুলবেন তখন দেখবেন আসলে কিছুই মনে নাই, সব ভুলে খেয়ে ফেলেছেন। ওকে, সো আমরা একটু এক্সাম্পল দিয়ে যাই, তার কারণ আজকের ক্লাসটার সাথে আগের ক্লাসগুলোর লিঙ্ক আছে। যদি আপনি আগের ক্লাসগুলো না করে থাকেন তাহলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে আপনার জন্য কি হবে, কষ্ট হবে। আর সেই জন্য আগের দুটি ক্লাসের একটু সামারি বা রিভিউ দিয়ে পরে আজকের ক্লাসটা শুরু করব। সো আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। সো আমরা কিছুক্ষণের ভিতরে হোয়াইট বোর্ড দেখতে পাবো, হয়তো আপনারা হোয়াইট বোর্ডটা অলরেডি দেখতে পাচ্ছেন। হোয়াইট বোর্ড না, আসলে এটা গ্রিন বোর্ড, যেটাই হোক না কেন, বোর্ড তো বোর্ডই, হোয়াইট বোর্ড গ্রিন বোর্ড একটা বোর্ড হলেই হয়েছে। সো আমরা সেখানে চলে যাচ্ছি। সো প্রথমে আমি বলি দো অলদোর সাথে কি বলেছিলাম, একটু মেমোরাইজ করাই দিচ্ছি। আসলে জাস্ট দো বা অলদোর সাথে যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু একটি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা থাকে, তাই পরে থাকে হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজটিতে যেটা বলা থাকে, মানে সাবঅর্ডিনেট ক্লজে যা বলবে, যা বলা থাকে, প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেখানে যা বলা থাকে সেটার ফলাফল যা হয়
সেই ফলাফলের বিপরীত, ফলাফলের বিপরীত এই জিনিসটা লিখতে হয় আমাদের প্রিন্সিপাল ক্লজে। সো আশা করি দো অলদোর ক্লাসটি কেউ না করে থাকলেও আমাদের মূল কনসেপ্টটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। আমি আবারও বলছি, দো অলদোর ঠিক সাথে যেটা থাকে মেইন ক্লজটাতে, পরের ক্লজটাতে তার ফলাফলের বিপরীতটা থাকে। অর্থাৎ আমরা যে কাজটি করব, দো অলদোর সাথে যা বলা আছে সেই কথাটার বাংলা মিনিং করব, মিনিং করে মনে মনে তার ফলাফল কি হতে পারে সেটা বের করব। আর এই ফলাফল কি হতে পারে বের করার ক্ষেত্রে আমরা কি করব, এক্সট্রা কোনো সেন্টেন্স কোশ্চেনে দেওয়া আছে কিনা দেখব, এবং সেই সেন্টেন্সের ইনফরমেশন নিয়ে আমি দেখব যে এই অংশে যা বলা আছে এটার ফলাফলের বিপরীত কি হতে পারে, এবং সেই বিপরীতটার আমরা এখানটায় প্রিন্সিপাল ক্লজে লিখে দিব। আশা করি এইটুকু বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দো থাকলেও এই সিস্টেম, অল দো থাকলেও এই সিস্টেম, ইভেন দো থাকলেও এই সিস্টেম। আবার এই বাক্যটাকেই যখন সিম্পল করি তখন এই যে দো অল দো সহ এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এই অংশটা আসলে পরিবর্তিত হয়ে ডেসপাইটে চলে আসে। ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ হয়, সাথে একটি নাউন অথবা নাউন ফ্রেজ আসে। তার মানে আমরা যখন ট্রান্সফরমেশন শিখব তখন দেখব কিভাবে দো ওয়ালা এই অংশটা বা অলদো ওয়ালা এই অংশটা এইভাবে ডেসপাইটে চলে আসে, কিভাবে আসে ওটা শিখবো ট্রান্সফরমেশনে। আর এখন যেটা জানলাম যে মূলত দো অলদো ওয়ালা যে অংশটা আসলে ওটা থেকেই কিন্তু ডেসপাইট ওয়ালা এই অংশটার তৈরি হয়েছে। তার মানে আমি বুঝতেই পারছি এই যে নাউন বা নাউন ফ্রেজে যা বলা হবে এইটার ফলাফলের বিপরীত, এইটার ফলাফলের যে বিপরীত বিষয়টা সেইটা হচ্ছে নাউন ফ্রেজের পরে এই অংশটাই লিখতে হবে। এখন আমার যদি কোথাও বলা থাকে এভাবে, লক্ষ্য করেন, যদি কোথাও বলা থাকে এভাবে ডেসপাইট হার্ড ওয়ার্ক, ডেসপাইট হার্ড ওয়ার্ক, কমা দিয়ে শূন্যস্থান, তাহলে আমরা বুঝতেই পারছি ডেসপাইটের সাথে হার্ড ওয়ার্ক এটা হলো একটা নাউন ফ্রেজ। তাহলে এই নাউন ফ্রেজে যা বলা হলো তার ফলাফলটা কি হবে আমি আগে চিন্তা করে নিব, তারপরে ফলাফলের বিপরীত কি হবে সেটাকে বের করে নিব, এবং তারপরে কিন্তু আমরা এই অংশটায় সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য লিখব। দেখেন এই কথাগুলো এইভাবে না হয়ে হয়তো আপনি এইভাবে শুনতে পারেন যে ডেসপাইট প্লাস নাউন থাকলে পরে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, এরকম এরকম একটা এরকম স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের স্ট্রাকচারে লাগবে, স্ট্রাকচারে লাগবে না সেটা আমি বলছি না, কিন্তু আগে তো মনের ভাব প্রকাশ করার জন্য কি লিখতে হবে সেটাকে ভাবতে হবে। ভাবার সময় আমার একটা গাইডলাইন দরকার যে আমি দো অলদোর ক্ষেত্রে কিভাবে ভাববো, আমি ডেসপাইটের ক্ষেত্রে কিভাবে ভাববো, অথবা অ্যাজ সিন্স বিকজ এর ক্ষেত্রে কিভাবে ভাববো, বা সো হেন্স দেয়ার ফর এর ক্ষেত্রে কিভাবে ভাববো। এই ভাবার বিষয়টাই কিন্তু আমি প্রথমে বলি, এবং আপনি যদি ভেবে ফেলেন যে কি লিখবেন তারপরে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যায়। তার কারণ স্ট্রাকচার গুলো হয়তো বা অনেকেই এসএসসি লেভেল থেকেই শিখে এসেছেন, স্ট্রাকচারটি কিন্তু কমন থেকে যায়। সো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়টা। আমি একবার একটু সাম আপ করলাম টোটাল দোয়ের বিষয়টা। তারপরে গত ক্লাসে যেটা আমরা শিখেছি সেটা কি, সেটা হলো দুটি জিনিস শিখেছি, একটি হলো সো হেন্স দেয়ারফর এবং আরেকটি হলো অ্যাজ সিন্স বিকজ। এইগুলো পরপর লেখা হয়েছে, পরপর শেখানো হয়েছে, বা পরপর আমার লেকচার শিটেও দেওয়া হয়েছে। তার কারণটা কি, এগুলোর একটার সাথে আরেকটার কিন্তু সম্পর্ক আছে। কি সম্পর্ক, আমরা এখন দেখছি ফলাফল, ফলাফলের বিপরীত। আমি যদি সো হেন্স দেয়ার ফরে আসি সেখানেও ফলাফল আমাকে বের করতে হবে, তবে ফলাফলের বিপরীতটা আমরা লিখবো না, ওখানে ফলাফল লিখি। তার মানে আমরা যখন দো অলদো করেছিলাম তখন কিন্তু ফলাফলটা বের করেছিলাম, তারপরে তার বিপরীত কি হবে সেটা ভেবেছিলাম এবং তারপরে সেটা লিখেছিলাম। কিন্তু সো হেন্স দেয়ার ফরে এসে আসলে ফলাফলের বিপরীতটা লিখতে হবে না, ফলাফলটাই লিখতে হবে। অ্যাজ সিন্স বিকজ এর ক্ষেত্রেও আমরা ফলাফলের বিপরীতে যাই না, আমরা সেখানে কারণ এবং ফলাফল দিয়েই কিন্তু সেন্টেন্স গুলো কমপ্লিট করি। তার মানে বোঝা গেল আমাদের চিন্তা করার বিষয়টা এই তিনটা রুলে কিন্তু একই রকম থাকবে। অর্থাৎ আমি যে কোশ্চেনই সলভ করি না কেন, দো অলদো ওয়ালা
অথবা অ্যাজ সিন্স বিকজ ওয়ালা অথবা সো হেজ দেয়ারফর ওয়ালা, যে কোনো বাক্য সলভ করি না কেন, সেন্টেন্স কমপ্লিট করি না কেন, আমাদের কাজ করতে হবে দুটি বিষয় নিয়ে, একটি হলো কারণ, আরেকটি হলো কি ফলাফল। একটি হলো কারণ, আরেকটি হলো কি ফলাফল। যদি কখনো দো অল দো থাকে তাহলে ফলাফলটা লিখবো না, লিখবো ফলাফলের বিপরীত। আর যদি অ্যাজ সিন্স বিকজ অথবা সো হেজ দেয়ারফর থাকে, আমরা এখনই দেখবো কোথায় ফলাফল আর কোথায় হচ্ছে কারণটা লিখতে হয় সেটা। এই ক্ষেত্রে আমাদের আজকের যে পড়ার মূল বিষয়, আমরা যেটা আজকে মেইন পড়বো, সেটা হচ্ছে গত ক্লাসটি শেষ করেছিলাম অ্যাজ সিন্স বিকজ দিয়ে। আমরা দেখবো আজকে আসলে অ্যাজ সিন্স বিকজ কে সিম্পল করার পরে যেটা পাওয়া যায় সেটা দিয়ে সেন্টেন্স কমপ্লিট কিভাবে করে। একইভাবে শিখবো এই সিন্স কিন্তু একটি ভেজালের নাম। কোন ভেজাল? সিন্স ভেজালকে আমরা বলতেছি। সিন্স আসলে বাক্যে দুই রকমের মিনিং দেয়। একটি সিন্সের বাংলা হলো যেহেতু, আরেকটি সিন্সের বাংলা হলো যখন। যেহেতু দুই রকমের মিনিং দিচ্ছে, সেই কারণে এই সিন্স কিন্তু ভাই বিপদে ফেলে দিতে পারে। সো যেটা বলছিলাম সেটা আমি আরেকবার স্মরণ করাই দেই। আমরা আজকে মেইনলি পড়বো কিন্তু সিন্স, এবং বলছিলাম যে সিন্স হলো একটা বিপদের নাম। তার কারণ আমরা যেমন দো দেখলে বুঝে ফেললাম ফলাফল তার বিপরীত, অ্যাজ সিন্স বিকজ দেখলে বুঝে ফেললাম ফলাফল আর কারণ নিয়ে কাজ করতে হবে, সো হেন্স দেয়ারফর দেখলেও কিন্তু বুঝে ফেললাম ফলাফল এবং কারণ নিয়ে কাজ করতে হবে। আমি কিন্তু রিভিউ করবো আরো একবার। কিন্তু এই অ্যাজ সিন্স বিকজের ভিতরে সিন্সটাকে দেখলে আমাদের একটু সাবধান থাকতে হবে, তার কারণ সিন্স কিন্তু দুই রকমের মিনিং দেয়। একটা মিনিং হলো যখন, আর একটা মিনিং হলো যেহেতু। সুতরাং আমি যদি সেন্টেন্স কমপ্লিটিং এ সিন্স পাই, তাহলেই কিন্তু আমরা উত্তরটি করা শুরু করব না। বাক্যটি পড়ে আমাকে বুঝতে হবে যে আসলে এই সিন্সটা কেমন মিনিং দিচ্ছে, যখন নাকি যেহেতু। যদি যেহেতু মিনিং দেয় তাহলে অ্যাজ সিন্স বিকজের নিয়মে যাবে, আর যদি যখন মিনিং দেয় তাহলে কিন্তু অন্য আরেকটা নিয়ম আসবে, এবং এই নিয়মটা অবশ্যই মানতে হবে, কারণ এখানে টেন্সের একটা ফিক্সড স্ট্রাকচার আছে। আমার মনে হয় অনেকে এটা শুনেছেন যে সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরে হয় পাস্ট ইনডেফিনিট, আর আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। এই যে স্ট্রাকচারটি, এটি কিন্তু প্রযোজ্য কোন ক্ষেত্রে? প্রযোজ্য হলো সিন্সের বাংলা যখন হলে তখন। সো আমরা একটুখানি চলে যাব হচ্ছে অ্যাজ সিন্স বিকজ এর বেসিক কথাটাই। এবার চলে আসি আমরা প্রথমে অ্যাজ সিন্স বিকজ এ কালকে কি পড়েছিলাম, গত ক্লাসটা, জাস্ট গত ক্লাসটা। অ্যাজ সিন্স আর একটা হলো বিকজ। অ্যাজ সিন্স বিকজ এই জিনিসটার ঠিক সাথে, মানে অ্যাজ সিন্স বিকজ এর ঠিক সাথে যেটা থাকে সেটা হলো কারণ। তারপরে কমা দিয়ে যেটা থাকে এটা হলো ফলাফল। আবার এমনও হতে পারে প্রথমে থাকে হলো ফলাফল, তারপরে অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ, এটা দিয়ে এর পরে থাকে হলো কারণ। এর মানে হলো, আমি যদি এভাবে মনে রাখি যে অ্যাজ সিন্স বিকজ এর ঠিক সাথেরটাই হলো কারণ, অন্যটা হলো ফলাফল। আবার লক্ষ্য করি, অ্যাজ সিন্স বিকজ এর ঠিক সাথেরটাই হলো কারণ, অন্যটা হলো ফলাফল। এই অন্যটা কখনো কমা দিয়ে পরে আসবে, কখনো আবার আগে আসবে, যেখানে আসুক না কেন। তার মানে অ্যাজ সিন্স বিকজ থাকলেই আমাকে ডিল করতে হবে দুটি বিষয় নিয়ে, কারণ আর ফলাফল, কারণ আর ফলাফল। এবং দেখতে হবে আমার কাছে কোনটা চাইতেছে, কারণ চাইতেছে নাকি ফলাফল চাইতেছে। যদি কারণ চাই তাহলে আমরা কারণের বের করবো যে যেটা ফলাফল দেওয়া আছে সেটার কারণ কি হবে। আবার যদি ফলাফল চাই তাহলে তো কারণটা দেওয়া আছে, আমরা সেই কারণের ফলাফল কি হতে পারে এটা আইডিয়া করব আসলে এক্সট্রা কোনো সেন্টেন্স থাকলে সেটার ইনফরমেশন নিয়ে। একইভাবে যদি হয় হচ্ছে সো হেন্স দেয়ারফর, সো আমি যদি সেটাকে এর সাথেই লিখি তাহলে সো অথবা হেন্স অথবা দেয়ারফর। যদি এটার সাথে বলি, এটার সাথে যেটা থাকে এটা হলো ফলাফল। পার্থক্য হলো এখানটাতেই। তাহলে অ্যাজ সিন্স বিকজ এর সাথে যেটা থাকে, অ্যাজ সিন্স বিকজ এর সাথে যেটা থাকে সেটা হলো কারণ। সো হেন্স দেয়ারফর এর সাথে যেটা থাকে সেটা হলো ফলাফল। সুতরাং আমাদের দুটার ভিতরে পার্থক্য হলো এইটা, যেহেতু ফলাফল আছে তাহলে নিশ্চয়ই কারণও আছে। কারণটা কোথায় থাকে? সো হেন্স দেয়ারফর এর ক্ষেত্রে কারণটা থাকে আসলে আগের সেন্টেন্সে। কারণটা কোথায় থাকে? কারণটা থাকে আগের সেন্টেন্সে। অর্থাৎ কারণকে পাবো যে সেন্টেন্সে, সো হেন্স দেয়ারফর দিয়ে ফলাফল লিখতে হবে আমাকে পরের সেন্টেন্সে। বাট অ্যাজ সিন্স বিকজ কিন্তু একই বাক্যের দুইখানা ক্লজ।
তার মানে আমি যেটা বলতে চাই, অ্যাজ সিন্স বিকজ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, কিন্তু সো হেন্স দেয়ারফর কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে না, বরং আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের একটা সম্পর্ক করে দেয়। এই রকমের ওয়ার্ডগুলোকেই কিন্তু আমরা বলি সেন্টেন্স কানেক্টর। আমরা যখন কানেক্টর পড়বো তখন বিষয়টা হয়তো বা আরো একবার আসবে। অর্থাৎ সেন্টেন্স কানেক্টর দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক করে। এখানে একটি সেন্টেন্সে কারণ প্রকাশ করে ফেলেছে, ফুল স্টপ দেওয়ার পরে সো হেন্স দেয়ারফর দিয়ে শূন্যস্থান দিয়েছে, তখন আমি বুঝবো যে সো হেন্স দেয়ারফর এর পরে লিখতে হয় ফলাফল, আর তার কারণটাকে পাওয়া যায় আগের বাক্যে। সো আমি আগের বাক্যটা পড়বো, সেখান থেকে কারণটাকে দেখব এবং তার ফলাফল একটু আইডিয়া করে নিব। এই ক্ষেত্রে এক্সট্রা সেন্টেন্স আমাকে কিছু ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশন গুলো দিয়ে ফলাফল কি হবে আইডিয়া করে তারপর আমি ইংরেজিতে করা শুরু করব। এবং সেই ক্ষেত্রে ইংলিশ করার ক্ষেত্রে টেন্সের বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু সো হেন্স দেয়ারফর এরা হচ্ছে দুটি আলাদা বাক্যকে যুক্ত করতেছে। সো দুটি বাক্য কিন্তু স্বাধীন বাক্য, তার মানে দুটি বাক্যে কোন টেন্স হবে এটা সম্পূর্ণরূপে স্বাধীন, শুধুমাত্র মিনিং এর উপরে নির্ভরশীল। আমি গত ক্লাসে কথাটি বলেছি, আমার মনে হয় যারা গত ক্লাসে আমার কথা শুনেছেন তারা এই কথাটি অলরেডি শুনে থাকার কথা। আমি আবারও বলতেছি, আমি আসলে যেভাবে অনলাইনে আপনাদের যে স্টাইলে পড়াই, যারা ক্লাস করছেন আমার সাথে একমত হবেন, ক্লাসটি কিন্তু অনেকাংশে রিয়েল বা মূল ক্লাসে যারা ক্লাস করে গেছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মানে অনেক সময় একটা ফিল পাবেন যে আসলে রিয়েল ক্লাসের, যদি আপনি মনোযোগী হন। আর আপনি যদি মনোযোগী না হন তাহলে আসলে যেমনই ক্লাস নেওয়া হোক না কেন ভাই, মূল ক্লাস মানে ক্লাসরুমে যখন ক্লাস হয় তখনও কিন্তু ভাই অনেক স্টুডেন্ট ঘুমায়। সো আসলে আপনি মনোযোগী না হলে আমি কিন্তু আপনাকে ধরে বেঁধে মনোযোগী করাইতে পারবো না। আমার কথা হলো, আপনারা অনলাইনে ক্লাস করেন আমি জানি, এবং স্কুল বা স্কুল না, আপনারা তো কলেজের যে ক্লাসগুলো হয় অনলাইন ক্লাস, আমি বিভিন্ন কলেজের ক্লাসগুলো দেখি, আসলে এই স্টাইলের ক্লাসগুলো স্টুডেন্টদের কাছে অনেকাংশে বোর লাগবে, এটাই স্বাভাবিক আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ টিচার যিনি ক্লাস নিচ্ছেন তিনি আসলে ফিল করছেন না যে সামনে আসলে স্টুডেন্ট আছে। বাট আমি যখন ক্লাস নিচ্ছি, আপনি কথাটা খেয়াল করেন, যারা আমার কাছে অফলাইনে ক্লাস করে গেছেন, আমি কিন্তু এভাবেই কথা বলি এবং এভাবেই কিন্তু আমি অফলাইনেও পড়াই। সো আপনি যদি একটু মনোযোগী হন, আমার মনে হয় আপনি ফিল করবেন না যে সোহেল ভাই আপনার সামনে নাই, আসলে সোহেল ভাই কিন্তু আপনার ঠিক সামনেই বসে আছে। একটু খেয়াল করেন, সামনে বসে আছে। সো এবার আমি পড়াশোনায় চলে যাচ্ছি। সো কারণ ফলাফল দেখা শেষ, এবার আমরা আজকের ক্লাসে যাব। আজকের ক্লাসটি হচ্ছে সিন্স নিয়ে, তবে এই সিন্স হচ্ছে গত ক্লাসের সিন্স না। গত ক্লাসের সিন্সটা কি ছিল আমি সেটা একটু বলে দেই। গত ক্লাসের যে সিন্স আমরা পড়েছি, এই সিন্সের বাংলা হলো যেহেতু, এজ এর মতন, এজ এর বাংলাও যেহেতু, এই সিন্সের বাংলাও ছিল যেহেতু, গত ক্লাসের সিন্স। এবং এই সিন্সের সাথে কি থাকে, কারণ থাকে, অন্যটা কি হয়, ফলাফল হয়। এবং এই অন্যটা কিন্তু কারণের পরেও কমা দিয়ে থাকতে পারে, আবার আগেও থাকতে পারে। আমরা এখানে দেখেছি যে যেমন সিন্সের সাথে একটা কারণ, তারপরে কমা দিয়ে ফলাফল, অথবা আগে হলো ফলাফল তারপরে অ্যাজ সিন্স বা বিকজ এর একটা কিছু দিয়ে পরে হলো কারণ। যেটাই হোক না কেন এটা কারণ সাথে থাকে, সিন্সের সাথে থাকে হলো কারণ। কিন্তু এই সিন্সের বাংলা যখন, এমনও কিন্তু এক্সাম্পল আছে। তাহলে সিন্সের বাংলা হলো যখন। সো এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং দুইটাই ইম্পর্টেন্ট আসলে, যেই কারণে পরীক্ষায় যেহেতু দুইটাই আসে, আর আমরা পরীক্ষায় দুইটাকে কনফিউজ করে ফেলার একটি সম্ভাবনা কিন্তু আছে, আর সেই জন্য এই দুটাকে পাশাপাশি রেখে আমাকে শিখতে হবে। সো এই হচ্ছে বিষয়। সো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমরা এখন শিখবো সিন্সের বাংলা হলো যখন। তখন আমরা কিভাবে সেন্টেন্স কমপ্লিট করব। তবে তারও আগের কাজ কিন্তু আরেকটা রয়ে গেছে। সিন্স দিয়ে সেন্টেন্স কমপ্লিটিং দিল, আমাকে নিশ্চিত হতে হবে এই সিন্স কোন সিন্স, যখন অর্থের সিন্স নাকি যেহেতু অর্থের সিন্স। না হলে আপনি যদি রুলটা ওইভাবে প্রয়োগ করে ফেলেন, সিন্সের আগে প্রেজেন্ট থাকলে পরে হবে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে হবে পাস্ট পারফেক্ট, এইভাবে রুল অ্যাপ্লাই করে ফেললে এটা কিন্তু যখন অর্থ দিলে সঠিক, কিন্তু যেহেতু অর্থ দিলে কিন্তু এই রুলটি সঠিক না, এমনটা হতেও পারে আবার নাও পারে। সেই কারণে আমাকে প্রথমে দেখে নিতে হবে আমি যে সিন্স দিয়ে সেন্টেন্স কমপ্লিটিং করছি এটা কোন সিন্স। এটা কি অ্যাজ সিন্স বিকজ এর যেহেতু অর্থের সিন্স, নাকি এটা যখন অর্থের সিন্স। সো সেটা বের করব, সেটা পার্থক্য করা আগে শিখবো। আমরা একটু বেশি বিপদে ভাই, ঠিক আছে, একটু বেশি বিপদেই থাকো। অল্প বিপদ যখন হবেই তাহলে আর অল্প করে লাভ কি ভাই, বেশি বিপদ করাই তো ভালো, ঠিক না? সো এবার চলে আসবো আমরা আজকের পার্থক্যের বিষয়। ধরলাম আমাকে সেন্টেন্স কমপ্লিটিং দেওয়া হয়েছে এভাবে, সিন্স বাক্যের শুরুতে। সেই ক্ষেত্রে আমাদের দুটি অংশ, আমি বুঝতেই পারছি সিন্স যখন বাক্যের শুরুতে থাকে তখন আমাদের কয়টা অংশ থাকে, দুইটা অংশ। সো এই যে সিন্সের সাথে একটা অংশ,
কমা দিয়ে পরে একটা অংশ, সিন্স বাক্যের শুরুতে। এখন যে কোনো একটা অংশ আমার কাছে চাওয়া হোক না কেন, সিন্স কোথায় আছে? বাক্যের শুরুতে। তাহলে সেই ক্ষেত্রে সিন্সের সাথে একটা অংশ আমরা জানি এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর পরে একটা অংশ কমার পরে ওটা হচ্ছে কি? ওটা হলো প্রিন্সিপাল ক্লজ। আমি কিন্তু জানি। এখন পরীক্ষার প্রশ্নে সেন্টেন্স কমপ্লিট করার জন্য কোনটা যে আপনার কাছ থেকে চাওয়া হবে এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সিন্সটা কোথায় আছে? বাক্যের শুরুতে। যদি বাক্যের শুরুতে থাকে এরকম ভাবে, তাহলে আমি 100% নিশ্চিত, শতভাগ নিশ্চিত ভাবে বলা যায় এই সিন্সের বাংলা হলো যেহেতু। এই সিন্সের বাংলা হলো যেহেতু। আমি আবারও বলতেছি, বাক্যের শুরুতে সিন্স, তারপরে একটা অংশ, তারপরে হলো কমা, তারপরে হচ্ছে আরেকটা অংশ। তাহলে সিন্সের পরে যে অংশটা এটা কি? এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আমরা জানি। কমার পরে যে অংশটা ওটা কি? ওটা হলো মেইন ক্লজ, সেটাও আমরা জানি। তাহলে এই যে দুটি ক্লজ, এই দুটি ক্লজ পরে আছে, সিন্সটা বাক্যের শুরুতে আছে। আমি নিশ্চিত এই সিন্সের বাংলা হলো যেহেতু। তাহলে আমরা অ্যাজ সিন্স বিকজ এর নিয়মে ফেলে দিব, এবং তখন যেটা ঘোষণা করব সেটা হচ্ছে সিন্সের সাথের যে অংশটা এটা হচ্ছে কারণ প্রকাশ করবে, আর পরের যে অংশটা এটা হলো ফলাফল প্রকাশ করবে। এবার চলে আসে সিন্স যদি মাঝখানে থাকে, তাহলে সিন্স এবার মাঝখানে, তাহলে দুটি অংশ আছে। এবার কিন্তু ভাই বিপদ। তার মানে সেন্টেন্স কমপ্লিটিং এ সিন্স নিয়ে বিপদে পড়বো আমি তখন যখন সিন্সকে পাবো কোথায়? বাক্যের মাঝখানে। এইবার আমাকে অবশ্যই মিনিং করতে হবে, অর্থ করতে হবে, অর্থ করে বের করতে হবে আসলে সিন্সের বাংলা এখানটায় যেহেতু বললে বাংলাটি, বাক্যের বাংলাটি সঠিক হয়, নাকি যখন বললে বাক্যের বাংলাটি সঠিক হয়। তো এই ক্ষেত্রে আমাকে এটা বের করে নিতে হবে। আশা করি বুঝতে পারছি। আমাদের বিপদ থেকে অর্ধেক রক্ষা পেলাম, এখনো রক্ষা পাই নাই, তার কারণ বাংলা করতে পারলে রক্ষা পাওয়াটি শতভাগ সঠিক হবে। এখন পর্যন্ত আমরা কি করেছি? আমরা একটা জিনিস বের করেছি, সিন্স যদি বাক্যের শুরুতে থাকে, তারপরে একটি ক্লজ থাকে, তারপরে হলো কমা থাকে, তারপরে আরেকটা ক্লজ থাকে। এই দুটি ক্লজের যে কোনো একটা ক্লজ আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কিন্তু বাক্যের গঠনটা বলে দিচ্ছে এই সিন্স কিন্তু অবশ্যই অবশ্যই যেহেতু অর্থ দিবে। এবার চলে আসি দ্বিতীয় ক্ষেত্রে, যদি সিন্সটা বাক্যের মাঝখানে থাকে তখন আমাকে বাংলা করে দেখতে হবে এই সিন্সের বাংলা যখন নাকি এই সিন্সের বাংলা যেহেতু। যদি বাংলা হয় যখন, তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা দিয়ে করব। আর যদি সিন্সের বাংলা হয় যেহেতু, আমি আবারও বলি, সিন্সের বাংলা যদি হয় যেহেতু, তাহলে আমরা বলবো সিন্সের সাথেরটা কি প্রকাশ করবে? সিন্সের সাথেরটা হচ্ছে কারণ প্রকাশ করবে। তাহলে আগের অংশটা কি প্রকাশ করবে? আগের অংশটা হচ্ছে ফলাফল প্রকাশ করবে। আমার লেখা বা কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা একটু আমাকে বলতে হবে। তবে আমার দৃঢ় বিশ্বাস সমস্যা হওয়ার কথা না, তার কারণ লেখাগুলি আমাকে যতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে তার চেয়ে বেশি পরিষ্কার দেখা যাওয়ার কথা। যদি কারোর মোবাইলে লেখাটি ছোট দেখা যায়, আমাকে বড় দেখা যায়, তাহলে লেখা যেখানে দেখা যাচ্ছে ছোট সেখানে ডাবল প্রেস করতে হবে, অথবা মোবাইল দিয়ে কম্পিউটারে হলে ডাবল ক্লিক করতে হবে। করলে আমি ছোট হয়ে যাব, লেখাটি বড় হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার এখান থেকে কিন্তু আমি ছোট হয়ে আপনাকে বড় লেখা সরবরাহ করছি, এবং আপনারা যারা আমার সাথে অফলাইনে ক্লাস করেছেন আপনারা আগে থেকেই জানেন যে আসলে এই স্মার্ট ক্লাসরুমের যে মূল বিষয়টা, অনেক সময় মূল ক্লাসে যখন ক্লাস করা হয়েছে অফলাইনে অনেকে ফিল করে নাই বা বোঝে নাই যে বিষয়টা কি। এখন বুঝতে পারছেন যে আমি লিখছি কিন্তু বোর্ডে, বাট আপনি দেখছেন কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে। দিস ইজ দা মানে কি বলবো এটাকে, ইউজফুলনেস অফ দিস বোর্ড। যাই হোক, আরো অনেক ফাংশন আছে, অনেকগুলো সফটওয়্যার এখানে ইউজ হচ্ছে, অনেকগুলো ফাংশন ইউজ করা হচ্ছে, এগুলো আসলে নরমালি ইউজ করা যেত না। ওকে, উম্মি বলছেন ক্লিয়ার, ধন্যবাদ আপনাকে। আমরা তো সেন্টেন্স কমপ্লিটিং শিখছি, সেন্টেন্স কমপ্লিটিং এর আগের ক্লাসগুলো একটু হালকা রিভিউ করেছে, ওগুলো তো আমি পড়াইনি। আগের ক্লাস যারা করেছেন তারা ওটা বুঝতে পারবেন বা ধরতে পারবেন, যারা ক্লাসটি করেন নাই এইটুকু শুনে রাখলেন। ওই পড়াগুলো থেকে কিছু তথ্য, কিছু জিনিস আমাদের আজকের এখানে লাগছে, কারণ ফলাফল এই বিষয়গুলো, সেই জন্য আমরা ওটা পড়িয়ে একটুখানি দেখিয়ে আমরা আজকের ক্লাস এখন শুরু করেছি। কেবল সিন্স লিখলাম, এবং সিন্সের বাংলা দুই রকমের, একটা বাংলা হলো যেহেতু, আর একটা বাংলা হলো যখন। তাহলে যেহেতু এবং যখন দুই রকমের বাংলা হওয়ায় সেন্টেন্স কমপ্লিটিং এর নিয়মও কিন্তু দুই রকমের। তাই যখন সেন্টেন্স কমপ্লিটিং এ সিন্স দিয়ে কোনো সেন্টেন্স কমপ্লিটিং যা পড়ানো হচ্ছে, আচ্ছা, সেন্টেন্স কমপ্লিটিং এ যখন সিন্স দিয়ে আপনাকে কমপ্লিট করতে বলবে তখন আমাকে প্রথমে বের করে নিতে হবে এই সিন্সের অর্থটা কি দাঁড়াচ্ছে, অর্থ কি যখন নাকি যেহেতু।
সেই ক্ষেত্রে আমি আপনাকে অল্প একটু হেল্প করেছি, সেটা হলো বাক্যের শুরুতেই যদি আপনি সিন্স দেখেন তাহলে আপনি বলে ফেলতে পারেন যে এই সিন্সের বাংলা যখন হবে না, অবশ্যই কি হবে, যেহেতু হবে। তাহলে যেহেতু হলে আমরা অ্যাজ, সিন্স এবং বিকজের নিয়ম দিয়ে এটাকে কমপ্লিট করব। আর যদি সিন্সটা বাক্যের মাঝখানে থাকে তখন আমাকে বাংলা করে দেখতে হবে আসলে সিন্সের বাংলা যেহেতু নাকি যখন। যদি সিন্সের বাংলা বাক্যে মাঝখানে থাকার পরেও যেহেতু হয় তখন আমরা বলবো সিন্সের ঠিক পরের অংশটায় কারণ লিখতে হবে, আগের অংশটায় ফলাফল লিখতে হবে। অর্থাৎ আগের অংশে যা বলা আছে সেটার কারণ যেটা, সেটা সিন্সের পরে লিখতে হবে। অর্থাৎ আমি যদি এক্সাম্পল হিসেবে বলি এভাবে যে হি got GPA 5 since, এভাবে যদি আমাকে একটা সেন্টেন্স কমপ্লিটিং দেওয়া হয় যে হি গট জিপিএ 5 সিন্স, তাহলে সে জিপিএ 5 পেল যেহেতু শূন্যস্থান। তাহলে যেহেতুর পরে আমরা কি লিখবো? সিন্সের বাংলা যেহেতু হলে আমরা সিন্সের পরে লিখি হচ্ছে কারণ। তাহলে এখানে যেটা লেখা আছে সেটা কি? এখানে লেখা আছে হলো সে জিপিএ 5 পেল, সে পেল জিপিএ 5, তার মানে এটা হলো তার একটা সাফল্য। আর এটার পিছনে কারণটা কি, আমরা সেই কারণটা লিখবো হচ্ছে এখানটায়। এখন আমরা যদি বলি সে নিয়মিত পড়াশোনা করেছিল, এটা হতে পারে, সে কঠোর পড়াশোনা করেছিল, এটা হতে পারে। এভাবে আমরা কারণটা বের করে সিন্সের পরে কারণ লিখব। কারণ যেহেতু অর্থ দিলে সিন্সের পরে কি থাকে? কারণ থাকে। আমরা এখনো আজকের পড়া শুরু করি নাই। আজকের পড়া হচ্ছে সিন্সের বাংলা যখন হলে তখন কিভাবে সেন্টেন্সটি কমপ্লিট করব। আশা করি বুঝতেই পারছি। আগের ক্লাসগুলো কেউ যদি মিসও করে থাকেন খুব একটা সমস্যা হওয়ার কোনো কারণ নেই, বিকজ আমি কিন্তু একটা সুদীর্ঘ একটা রিভিউ আমি দিয়ে দিছি। অর্থাৎ আগের পর্বে কি দেখেছেন, রিক্যাপ। আমরা যখন সিরিয়াল দেখি, বিভিন্ন চ্যানেলে সিরিয়াল দেখি না, ওই সিরিয়াল গুলোই কিন্তু আবার শুরুতেই মনে করেন যে 10-15 মিনিট ধরে আগে ওই আগের পর্বটাই দেখায়, তারপরে একটা বিজ্ঞাপন বিরতি, তারপরে আবার একটুখানি দিয়ে আবার বিজ্ঞাপন বিরতি, তারপরে দেখা গেল আর কিছুই নাই, তারপরে প্রোগ্রাম শেষ। অর্থাৎ সামান্য একটু বলতেই ক্লাস শেষ হয়ে যায়। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের এইটা আজকের ক্লাসটিতে। আমরা এখন বাংলা করে দেখলাম যে সিন্সের বাংলা হচ্ছে হলো যখন। তাহলে আমি উত্তর করব কিভাবে? সো লক্ষ্য করি সিন্সের বাংলা যখন হলে, সিন্সটি কিন্তু যখন হলে বাক্যের কোথায় থাকবে? সিন্সের বাংলা যখন হলে সিন্স থাকবে বাক্যের মাঝখানে। অর্থাৎ সিন্স কিন্তু এখন আর কোনোভাবে বাক্যের শুরুতে আসছে না। সিন্সের বাংলা যখন হলে সিন্স কোথায় থাকবে? বাক্যের মাঝখানে। সো প্রথমে আমরা টেন্স রিলেশনটা মুখস্থ রাখবো। তার কারণ সিন্স যখন বাক্যের মাঝখানে বসে যখন অর্থ দেয় তখন কিন্তু আমরা সিন্সের ক্ষেত্রে টেন্স রিলেশনটা ফিক্সড হয়ে যায়। অর্থাৎ আমরা মনের মাধুরী মিশায় টেন্স লিখবো না, আমরা একেবারে মুখস্থ রাখতে হবে। এটা কেমন? সেটা সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে। এখন প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে কিন্তু আসলে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো প্রেজেন্ট থাকে সিন্সের আগে, তাহলে সিন্সের পরে যেটা থাকবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে সিন্সের পরে হবে কি? পাস্ট ইনডেফিনিট। আর সিন্সের আগে যদি থাকে পাস্ট ইনডেফিনিট তাহলে সিন্সের পরে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আশা করি কথাটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই টেন্স রিলেশনটি আগে মুখস্থ রাখতে হবে। তাহলে সিন্সের আগে কি আছে? প্রেজেন্ট। সিন্সের আগে কি আছে? প্রেজেন্ট, মানে যে কোনো প্রেজেন্ট। লক্ষ্য করেন আমি কিন্তু ইনডেফিনিট, কন্টিনিউয়াস কোনো কিছু উল্লেখ করি নাই, যেমনটা দ্বিতীয়টাই উল্লেখ করেছি। তার মানে সিন্সের আগে প্রেজেন্ট থাকলেই হয়েছে, তখন আমি বলবো সিন্সের পরে কি হবে? পাস্ট ইনডেফিনিট। আর সিন্সের আগে যদি থাকে পাস্ট ইনডেফিনিট তাহলে সিন্সের পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন এই ক্ষেত্রে অনেকের সমস্যা হতে পারে যারা আসলে প্রেজেন্টের 4টা টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট বা পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার গুলো জানেন না, তাদের প্রবলেম হতে পারে এই স্ট্রাকচারটুকু বুঝতে। এছাড়া বাকি কারোর কিন্তু সমস্যা হওয়ার কোনো কারণ নেই। তার কারণ আমরা টেন্সের স্ট্রাকচার জানলেই এখন কিন্তু বাক্যটি গঠন করতে পারবো। শুধু বাকি রয়ে গেল আসলে কি লিখবো সেটা।
আশা করি আমার কথাগুলো বুঝতে কারো সমস্যা থাকার কথা না। টেন্সে প্রবলেম না থাকলে তো বুঝে ফেলেছি যে এখানে পাস্ট ইনডেফিনিট মানে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম, টু ফর্ম মানে পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আবার যদি আমি বলি হচ্ছে পাস্ট পারফেক্ট, দ্বিতীয় স্ট্রাকচার। পাস্ট পারফেক্ট মানে কি, সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হ্যাড আসবে, হেডের পরে মেইন ভার্বের V3 ফর্ম হবে, তারপরে বাকি অংশ থাকবে। দিস ইজ পাস্ট পারফেক্ট। আবার যদি প্রেজেন্টের কথা বলি, প্রেজেন্টের ভিতরে কি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্ট, তারপরে ভার্বের ওয়ান ফর্ম অথবা বেস ফর্ম অথবা এস বা ইএস ফর্ম। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সাবজেক্টের পরে এম, ইজ, আর, মেইন ভার্বের আইএনজি ফর্ম। যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে মেইন ভার্বের V3 ফর্ম। সো এই তিনটাই আসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস খুব একটা আসবে না, প্রেজেন্ট পারফেক্ট পর্যন্তই আসতে পারে। আমি কিন্তু সবগুলো স্ট্রাকচারই বলে ফেলেছি। ওকে, এবার চলে আসি আমি যখন সেন্টেন্স কমপ্লিট করব পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়। তুমি যদি পরীক্ষার প্রশ্নগুলো দেখো, সকল প্রশ্নে কিন্তু এই সিন্সের পরের অংশটা আমাদের কাছ থেকে চাওয়া হয়। আমি একটু স্মরণ করাই দেই, আমরা যে সিন্স পড়ছি এই সিন্স গুলোর বাংলা মিনিং কিন্তু যখন। যেহেতু অর্থ দিলে কিন্তু এই রুলটি প্রয়োগ করা যাবে না। এটা কি বলতেছে, যখন সিন্সের বাংলাটা যখন হবে তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব এবং এখন যা বলছি সেই কাজগুলো করব। আবার সিন্সের বাংলা যেহেতু হলে যদি আমরা এটা প্রয়োগ করে ফেলি তাহলে কিন্তু ভাই বিপদ না ভাই মহা বিপদ হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। সো আমরা এখানে চলে আসি। তাহলে সিন্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শূন্যস্থানটি কোথায় থাকে? শূন্যস্থান থাকে আসলে সিন্সের পরে। আসলে বেশিরভাগ না, বোর্ড পরীক্ষা সহ টেস্ট পরীক্ষার সকল কোশ্চেনেই এই ঘটনাটাই ঘটেছে। শূন্যস্থান কোথায়? সিন্সের পরে। সো আমরা যদি সিন্সের বাংলাটি দেখি, সিন্সের বাংলা হলো যখন। তাহলে সিন্সের বাংলা যখন হলে বুঝতেই পারছি যখন মানে কোনো একটি সময়ের কথা বোঝায়। যখন আমি যদি বলি যেখানে, তাহলে স্থান বোঝায়, এটা তো আমরা এমনি বুঝি। তাহলে যখন মানে সময়ের কথা বোঝায়। এখন দেখেন সিন্সের ক্ষেত্রে এই যে আগের অংশে যেটা বলা থাকবে, আগের অংশে যেটা বলা থাকবে বা যে ঘটনার কথা বলা থাকবে, এই ঘটনাটি ঘটেছে বা এই ঘটনাটি সংঘটিত হয়েছে এখানে লালের ভিতরে যে কথাটি বলা হবে সেই সময় হতে। আমি আবারও বলতেছি, এখানে লাল অংশের ভিতরে যে ঘটনা বলা থাকবে সেই সময় থেকে আসলে সিন্সের আগের এই কাজটি ঘটেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে আমি আর একটু বুঝাতে পারবো এক্সাম্পল দিলে। দেখেন, আই নিউ হিম সিন্স। যদি এরকম একটি বাক্য আমরা পাই, আই নিউ হিম, আমি তাকে চিনি, সিন্স। এখন প্রশ্ন হলো এখানটায় কোন টেন্স হবে, এটা পরের কথা। প্রথমে কিন্তু বের করতে হবে আমি কি লিখবো। তাহলে আমি লিখবো আমি যে তাকে চিনি, আই নিউ হিম, আমি যে তাকে চিনি, এই কাজটি আসলে কোন কাজটি সংগঠিত হওয়ার সময় থেকে ঘটেছে। এখন আমি যদি বলি আমি তাকে চিনি যখন আমার বয়স 10 বছর, তাহলে আমার বয়স 10 বছর হওয়ার ওই সময়টা থেকে আমি তাকে চিনি। আবার যদি বলি আমি তাকে চিনি যখন আমরা ঢাকায় থাকতাম তখন থেকে, তাহলে এটা কিন্তু দেখেন একটা কাজ হলো, সেই কাজটা যখন ঘটেছে সেই সময় থেকে সিন্সের আগের কাজটা ঘটেছে। আমি আরো একবার বলি, এই যে সিন্সের পরের যে ঘটনাটি থাকবে, এই ঘটনাটা যখন ঘটেছে সেই সময় থেকে আসলে সিন্সের আগের কাজটি ঘটেছে। অর্থাৎ সিন্সের এখানে যা বলা হবে এটা হলো একটা কাজ, এবং এই কাজটি যে সময়ে সংগঠিত হলো ঠিক সেই সময় থেকে আই নিউ হিম, আমি তাকে চিনি। দেখেন সিন্সের বিষয়টা বুঝতে পারছেন কিনা। এই যে কনসেপ্ট গুলো হয়তোবা বোর্ড পরীক্ষায় আপনার খুব একটা লাগবে না, তার কারণ আপনাদের যে শীটটি আমি দিব আপাতত হয়তোবা আপনারা শীটটা অনেকে পেয়েছেন বা অনেকে পাচ্ছেন না, বাট যখন আপনি অফলাইনে আসবেন আপনাকে 56টা শীট দেওয়া হবে। এই শীটের ভিতরে যে কোশ্চেন গুলো আছে সবগুলো বাংলা মিনিং করে সমাধান করা আছে, এবং এর বাইরে কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসে না। সো আপনি যদি এটা পড়ে ফেলেন, রিডিং পড়েও যদি রাখেন, তাহলে পরীক্ষার হলে হয়তো পেরে যাবেন। কিন্তু এইভাবে শিখলে যেটা উপকার হবে সেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের সময় যে আপনাকে এই ধরনের সিন্সের কোনো কোশ্চেন নিয়ে বিপদে পড়তে হবে না। তার কারণ আপনি যখন ভার্সিটি অ্যাডমিশনে যাবেন তখন দেখবেন স্ট্রাকচারগত মিল আছে এমন একাধিক অপশন পাবেন। তার মানে ধরেন সিন্স দিয়ে শূন্যস্থান দেওয়া হলো, সিন্সের পরে কোন টেন্স হবে এখানটায়, যেহেতু সিন্সের আগে আমরা দেখতে পাচ্ছি যে সিন্সের আগে আছে হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সিন্সের পরে কি হবে? সিন্সের পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স।
অপশনে যে দেখলাম পাস্ট পারফেক্ট টেন্সে দিয়ে একটা অপশন না, দুইটা বা তিনটা অপশন আছে, তখন কিন্তু আমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি সিন্সের পরে কি লিখবো। সিন্সের পরে লিখবো এমন একটি কাজের কথা যে কাজটি সংগঠিত হওয়ার সময় থেকে সিন্সের আগের কাজটি ঘটেছে। সো আমি একটা এক্সাম্পল দিতে চাই এবং তারপরে হচ্ছে আমরা পরের দিকে আগানোর চেষ্টা করবো আসলে। সো আমরা এখন এক্সাম্পলে যাচ্ছি। যদি এভাবে আগের বাক্যটাই বলি, আই নিউ হিম বলেছিলাম, I knew him since। এখন আমি যদি বলি since I had been, অঙ্কে লিখলাম 15। অর্থাৎ যখন আমি 15 ছিলাম, মানে আমার 15 বছর বয়স ছিল, তখন থেকে আমি তাকে চিনতাম। দেখেন ভালো করে এখানে সিন্সের পরে কোন টেন্স হলো। অনেকে এই বাক্যটির গঠন হয়তো বুঝতে কষ্ট হতে পারে যে হ্যাড বিন কেন হলো, তাই না? এখানে হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড, আর বিন হলো এই বাক্যের মেইন ভার্ব হলো হওয়া, বি ভার্ব, সো সেটার ভি3 ফর্ম হলো বিন। সো আই নিউ হিম সিন্স আই হ্যাড বিন 15। আমি তাকে চিনি যখন আমার বয়স 15 ছিল সেই সময় থেকে। সো আমরা এখানে যেটা দেখলাম যে আই হ্যাড বিন 15, আমার বয়স 15 হলো বা 15 ছিল, এই সময়টা, এই কাজটি যখন ঘটেছিল, যে সময়ে হয়েছিল, ঠিক সেই সময় থেকে আই নিউ হিম কাজটা কিন্তু ঘটেছে। আমি যে তাকে চিনি, এই চেনা কাজটি কখন থেকে শুরু হয়েছে, কোন সময় থেকে শুরু হয়েছে? সিন্সের পরে যা লেখা হয়েছে ওই সময় থেকে শুরু হয়েছে। আশা করি সিন্সের বিষয়টা বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। সো আমি যদি এভাবে বলি, সিন্সের পরে আমি যদি এভাবে লিখি সিন্স I had lived in Dhaka। সো আমি যদি এভাবে বলি যে আমি তাকে চিনি যখন আমি ঢাকায় বাস করতাম তখন থেকে। সো এবারও লক্ষ্য করি এখানে বাস করা, সো হ্যাড লিভড। এবার কিন্তু বাক্যটি আমার মনে হয় হ্যাড বিনের বাক্য চাইতে এই বাক্যটির গঠনটা একটু সহজ। হ্যাড হলো পাস্ট পারফেক্টের হ্যাড, আর বিন হলো মেইন ভার্বের ভি3 ফর্ম বিন, লিভড। সো এই হচ্ছে আমাদের সিন্সের স্ট্রাকচার। আমরা এখন তাহলে আগের মতো যে কাজটি করা সেটা করবো আর কি। সো আমরা হচ্ছে রিয়েল কিছু কোশ্চেন দেখবো, যে রিয়েল কোশ্চেনগুলো কিভাবে সলভ করা হয়। সো রিয়েল কোশ্চেন দেখে তারপরে সেইগুলি আসলে সলভ করার চেষ্টা করবো জাস্ট একই সিস্টেম দিয়ে। সো আমি চলে আসি আজকে রিয়েল কোশ্চেনে। এখানে আমরা প্রথমে যে কোশ্চেনটি দেখছি সেটা হলো বোর্ড পরীক্ষারই প্রশ্ন। অবশ্যই দিনাজপুর বোর্ড দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, দিনাজপুর বোর্ড গত বছরের কোশ্চেন, জাস্ট গত বছর 2019 সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন। আমি বোর্ডের কথাগুলো আনছি না, আমি জাস্ট খালি মূল অংশটা নিয়ে আসছি। ওকে, এবার দেখা যাচ্ছে আশা করি। So I could not recognize you at first. It was 5 years since we. ওকে, এখানে কাব্য উত্তর করছে যখন আমি স্কুলে পড়তাম। এটা কি হবে কিনা? আচ্ছা, উত্তরটা আমি তোমাকে দিব, একটু অপেক্ষা করো। তারপরে হচ্ছে রিস্তা বলছে উই হ্যাড লাস্ট মেট। অবশ্যই ঠিক আছে, হ্যাড মেট ফার্স্ট, হ্যাড মেট প্রথম দেখা হয়েছিল, অবশ্যই হবে। আমি প্রথমে চলে আসি এখানটায়। কাব্য প্রথমে প্রশ্ন করেছে যে ভাই এখানটায় আসলে যখন আমি স্কুলে পড়তাম সেটা হবে কিনা, যখন আমি স্কুলে পড়তাম এটা হবে কিনা। ভাই এখানে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি দেওয়ার তো সুযোগটা নেই, তার কারণ কোশ্চেনে কিন্তু অলরেডি উই দেওয়া আছে। এখন আমাকে একটু বলতে হবে যে আসলে উই তো দেওয়া আছে ভাইয়া এখানটায়, তাহলে উই যদি দেওয়া থাকে তাহলে আমি স্কুলে পড়তাম এটা কি বলা যাওয়ার কোনো সুযোগ ছিল কিনা? কাব্য আশা করি বুঝতে পারছো যে আমি স্কুলে পড়তাম এটা এখানটায় দেওয়া যাচ্ছে না, আর সেই জন্য উইটা কিন্তু দিয়ে দিছে। এবার আমাদের কাজ হলো উই দিয়ে করতে হবে। তাহলে এটা 5 বছর যখন আমরা, তাহলে এই 5 বছর হয়েছে কোন কাজটি ঘটা থেকে, কোন কাজটি সংগঠিত হওয়া থেকে? ইট ওয়াজ 5 ইয়ার্স, এটা 5 বছর হয়েছিল। তো সেই কাজটি আগে খুঁজতে হবে। আগের বাক্য বলতেছে আই কুড নট রিকগনাইজড ইউ, আমি রিকগনাইজ ইউ, আমি তোমাকে চিনতে পারতাম না, চিনতে পারলাম না। এট ফার্স্ট, প্রথমে, আমি তোমাকে প্রথমেই চিনতে পারলাম না। এটা ছিল 5 বছর যখন, তাহলে আমরা মানে এখানে কারা? আমরা মানে আমি এবং ইউ।
তাহলে আমরা বুঝে ফেলেছি চিনতে পারি নাই, তার কারণ এটা 5 বছর হয়ে গেছে যখন তোমার সাথে আমার সর্বশেষ দেখা হয়েছিল। এখন কেউ বলছে যখন ফার্স্ট হয়েছিল, কে যেন ফার্স্ট বললো, আমরা ফার্স্ট, আমি সবার উত্তরটি দেখবো। এখানে ফার্স্ট বলছে হলো কাব্য, হ্যাড মেট ফার্স্ট, যখন তোমার সাথে প্রথম দেখা, আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন থেকে 5 বছর। প্রথম দেখা থেকে 5 বছর না ভাই, প্রথম দেখা থেকে 5 বছর হলে এর মাঝখানে আরো দেখা হয়েছে কিনা আমরা বুঝতে পারছি না, বরং সর্বশেষ দেখা থেকে 5 বছর, মানে এরপরে আর দেখা হয়নি, সেই জন্যই তো আমি ভুলে গেছি। সো এখানে ফার্স্টটি আসলে প্রযোজ্য না, লাস্ট দিতে হবে। সো উই, এবার দেখা হওয়া ইংরেজি হলো মিট এবং সর্বশেষ ইংরেজি হলো লাস্ট। সো আমরা কিন্তু সবগুলি ওয়ার্ড পেয়ে গেছি। এইবার কাজ হলো টেন্স। যেহেতু সিন্স এর আগে ইট ওয়াজ পাস্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সিন্স এর পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টের গঠনটা আমি কিন্তু বলেছি, সাবজেক্ট, তারপরে কি হবে, হ্যাড হবে, হেডের পরে মেইন ভার্বের V3 ফর্ম হবে। তাহলে আমি উই সাবজেক্ট এখানে পেয়ে গেছি, তাহলে এরপরে কি লিখবো, এরপরে আমি হ্যাড লিখবো, হেডের পরে মিট যে ভার্বটি পেলাম সেটার V3 ফর্ম মেট লিখবো, তাহলে উই হ্যাড মেট লাস্ট। সো আমরা এইটুকু খালি লিখবো এবং অবশ্যই টোটাল বাক্যটাই তুলতে হবে। আই কুড নট রিকগনাইজ থেকে শেষ পর্যন্ত টোটাল বাক্যটা তুললেই ভালো হয়। তবে যদি আমাদের হাতে সময় কিছুটা কম থাকে তাহলে এক্সট্রা সেন্টেন্স, তার মানে আই কুড নট রিকগনাইজ ইউ ফার্স্ট, এই এক্সট্রা সেন্টেন্সটা পরীক্ষার খাতায় না লিখলেও চলবে। তবে অনুগ্রহ করে শুধু উত্তরটুকু কেউ লিখে এসো না, আমাকে লিখতে হবে যে বাক্যটি সেন্টেন্স কমপ্লিট করতে বলেছে সেই বাক্যটি টোটালটা লিখতে হবে কমপ্লিট করা অবস্থায়, এবং যে অংশটা আমি কমপ্লিট করলাম সেটা নিচে কি করতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে। বিষয়টা সবাই আশা করে বুঝতে পারছি। হাতে সময় থাকলে এক্সট্রা সেন্টেন্সটাও লিখে দিতে হবে। এখন কেন লিখে দিতে হবে আমি বলি, এবং আমি পছন্দ করব বা আমি চাইবো যে আপনারা সবাই এক্সট্রা সেন্টেন্সটাও লিখে দিবেন। তার কারণ কি, তার কারণ হয়তোবা সেন্টেন্স কমপ্লিট করার জন্য আমরা যে কথাটা লিখলাম সবাই যা লিখছে সেটা না, অন্য কিছু লিখেছি। আমরা জানি অর্থ করে রুল দিয়ে সবকিছু দিয়ে ঠিক আছে, কিন্তু এটা একটা আনকমন আনসার। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় স্যাররা যেহেতু অনেক খাতা দেখেন বোর্ড পরীক্ষায়, হাতের টানে ওটা কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি যদি এক্সট্রা বাক্যটা লিখে রাখি, স্যার যখন খাতা দেখবেন তখন এমনি পড়বেন, পড়তে পড়তে তখন কথার টানে আগের বাক্য দেখে মোটামুটি ভাবে আপনি যদি আনকমন কোনো উত্তরও লিখে ফেলেন যেটা সঠিক কিন্তু সবাই লিখছে না, আপনি লিখেছেন, তখন কিন্তু ওই নাম্বারটা আসলে হাত ছাড়া হয় না। সেজন্য আমি আসলে এক্সট্রা সেন্টেন্স রাখার পক্ষপাতী। সো যদি সময় থাকে হাতে তাহলে এক্সট্রা সেন্টেন্স সহ যে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে সেটা অবশ্যই লিখে দিতে হবে। সো আমরা এই কোশ্চেনটা বুঝে ফেললাম যে এখানে আসলে কি কি হওয়া উচিত সেটা। সো আমরা এবার এরপরে আরো একটা দেখি, 19 সালের কোশ্চেনই দেখবো আমরা। 19 সালের এবারে দিনাজপুর বোর্ডে, আসলে দিনাজপুর বোর্ডে দুটি কোশ্চেন এসেছে এই একই রুল থেকে। সো আমরা এবার দ্বিতীয় বাক্য না, দ্বিতীয়টায় যাচ্ছি না আমরা, দ্বিতীয়টা আসলে সেম জিনিসই, প্রায় একটু পার্থক্য আছে। আচ্ছা মাই ফ্রেন্ডস, আমরা রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ডই করি, যেহেতু আমরা ঢাকা বোর্ড থেকেই বের হয়ে এসেছি। ময়মনসিংহ বোর্ড তাহলে ঢাকা বোর্ড থেকে জন্ম নিয়েছে, সেই কারণে ঢাকা বোর্ডের একটা প্রভাব এখানে থাকতেই পারে, সেজন্য আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনটাই এখানে নিয়ে আসি। এবার সবাই এক চান্সেই দেখতে পাচ্ছি, যেহেতু আমরা ফন্টটা সেট আপ করে রেখেছি, এবার এক চান্সে দেখা যাচ্ছে। আই কান্ট কল হিজ নেম, আই কান্ট রিকল হিজ নেম, রিকল মানে মনে করা, স্মরণ করা। আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নামটা মনে করতে পারছি না। ইট ইজ লং, এটা দীর্ঘ সময়, সিন্স। সো এবার আসেন উত্তর করি কি হতে পারে। অনেকে হয়তো উত্তর করে ফেলবেন, একইভাবে উত্তর করা যাবে, কিন্তু আমি তার নাম মনে করতে পারছি না, তার মানে এখানে আমি আছি এবং সে আছে। এবং ইট ইজ লং, এটা দীর্ঘ সময়, যখন কি হয়েছিল, যখন আমাদের দেখা হয়েছিল। আগের বাক্যে উই দেওয়া ছিল, এখানে উই দেওয়া নেই, তাও কিন্তু আমরা উই দিয়েই লিখে ফেলতে পারি। যখন উই, দেখা হওয়া ইংরেজি হলো মিট, এবং লাস্ট হচ্ছে সর্বশেষ লাস্ট। এখন প্রশ্ন হলো কোন টেন্সে লিখবো। যেহেতু সিন্সের আগে ইট ইজ লং, এটা দীর্ঘ সময়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে সিন্সের পরে কোন টেন্সে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে মিট শব্দটির V2 ফর্ম কোনটা, মেট, তাহলে সিন্স উই মেট লাস্ট, বাক্যটি কিন্তু হয়ে গেল। ইয়েস উই মেট লাস্ট। তানভীর হাসান উত্তর করেছো, ধন্যবাদ ভাই তোমাকে। সো এই হচ্ছে আমাদের সিন্সের নিয়ম। আরো যদি দু একটা কোশ্চেন দেখতে চাই, রিয়েল কোশ্চেন যেটা বোর্ড পরীক্ষায় এসেছে এরকমের কোশ্চেন, রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন দেখি, এইভাবেই সবগুলো উত্তর করা যাবে। আসলে রাজশাহী বোর্ডের কোশ্চেনটা যদি আমি এখানে নিয়ে আসি, এটা রাজশাহী বোর্ডের কোশ্চেন, আমি নিচে নামাই। মাই ফ্রেন্ড লিভড ইন নিউজিল্যান্ড, আমার বন্ধু নিউজিল্যান্ডে বসবাস করেন।
বা করে, ইট ইজ মেনি ইয়ার্স, এটা অনেক বছর সিন্স আমার বন্ধু নিউজিল্যান্ডে বসবাস করতো, লিভড ইন নিউজিল্যান্ড, ইট ইজ মেনি ইয়ার্স, এটা দীর্ঘ সময় সিন্স। সো এবারও কিন্তু আমরা ওইভাবে লিখতে পারি যখন আমরা দেখা করেছিলাম। সো এটাও কিন্তু উই মেট লাস্ট লিখলেও কিন্তু হয়ে যাবে। আমার বন্ধু নিউজিল্যান্ডে বসবাস করে, এটা দীর্ঘ সময় যখন আমরা দেখা করেছিলাম। সো এই সিন্সের নিয়মটি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানিয়ে ফেলতে হবে দ্রুত। বুঝতে পেরেছেন কিনা? দিশা ছাড়া সম্ভবত আর কারোর ক্যামেরাটি অন নাই, সবাই ক্যামেরা বন্ধ করে রেখেছেন। যাই হোক, আমি অতি শীঘ্রই তোমাদের ক্যামেরাটি অলওয়েজ অন রাখার অপশন চালু করতেছি, তার কারণ ক্যামেরা অন না রাখলে তোমরা আসলে ক্যামেরার সামনে আসো নাকি অন্য কিছু করতেছো ডট 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 ডট, এটা তো আমি আসলে জানি না ভাই। সেই জন্য তোমাকে ক্যামেরাটি অন করে সামনে থাকতে হবে, এবং আমি তোমাদের প্রত্যেকের চেহারা সুরত দেখবো যে হ্যাঁ তুমি পড়া বুঝতেছো বা বুঝতেছো না বা কি অঙ্গভঙ্গি করছো সেগুলো দেখবো, এবং তারপরে আমি তোমাদের তার উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্ত দেবো যে হ্যাঁ এটা কেমন চলছে বা কেমন বুঝতেছো। খুব ভালো করে বুঝতে পারছি। ফাহমিদুল অনন্যা বলছে বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। তানভীর হাসানও বলছে বুঝতে পারছি, জি ভাই বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে। ভাই এই টাইপ ছাড়া অন্য কিছু হয় না। আয়ান দাস, এই টাইপ মানে কোন টাইপ? আমি কিন্তু এটা বলেই দিয়েছি যে সিন্সের বিষয়টা, সিন্স কোথায় থাকে? সিন্স সাধারণভাবে বাক্যের মাঝখানে থাকলেই কিন্তু যখন হয়, যখন অর্থ দিবে, কিন্তু সিন্সটা বাক্যের শুরুতে এমন হবে না ভাই, মাঝখানে থাকবে। এখন আমি যদি এটা ব্যতিক্রম, তুমি যদি একটা কথা বলো যে ভাই ব্যতিক্রম কোনো কিছু হয় কিনা, অবশ্যই হয়। এই যে এটা সিলেট বোর্ডের কোশ্চেন, দেখো ব্যতিক্রম কিভাবে হয় এবার দেখতে পাবে। যে ডু ইউ নো দিস ম্যান, তুমি কি এই ব্যক্তিকে চেনো, এই লোকটিকে চেনো? ইয়েস আই নো হিম, আমি তাকে চিনি, শূন্যস্থান সিন্স হি ওয়াজ এ বয়। এবার কিন্তু উল্টে গেছে ভাই, উল্টে গেছে। কি উল্টে গেছে? বাক্যের অবস্থাটা তোমার কাছে চেয়েছে এবার সিন্সের আগেরটা, এরকম উল্টা আসতেও পারে। এটা সিলেট বোর্ড 2019-এর কোশ্চেন, 2019-এর কোশ্চেন, বুঝতেই পারছো রিসেন্ট ইয়ারের কোশ্চেন, তবে সিলেট বোর্ডের কোশ্চেন এটা। আচ্ছা ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি। মানে ঢাকা দেখা করা বা দেখা হয়েছিল, এগুলো ছাড়া ভাই যেহেতু বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এগুলো দিয়েই সলভ করা হয়ে যায়, তাহলে অন্যগুলো নিয়ে তো আমাদের খুব একটা চিন্তা করার দরকার নেই। ওকে, তাহলে এই বাক্যটা আমি কিভাবে করব? সিন্স হি ওয়াজ এ বয়, যখন সে বালক ছিল, সেই সময় থেকে কি ঘটেছে, কি জিনিসটা ঘটেছে আমরা সেটা বের করব। যদি আমি বাক্যটা পড়ি, লক্ষ্য করি যে ডু ইউ নো দিস ম্যান, তুমি কি এই লোকটিকে চিনো? ইয়েস আই নো হিম, হ্যাঁ আমি তাকে চিনি। আমি তাকে চিনি যখন তার বয়স ছিল কত, যখন সে ছিল একজন বালক, তখন থেকে আমি তাকে চিনি। সো এই যে কথাটা আমি তাকে চিনি, এই কথাটা এখন লিখতে হবে। এখন প্রশ্ন হলো আমি এটা কোন টেন্সে লিখবো? যেহেতু সিন্সের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সিন্সের আগে কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। সো আমি আই নো হিম কথাটাই কিন্তু আরো একবার লিখবো, যে আই নো হিম সিন্স হি ওয়াজ এ বয়, অথবা আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি সিন্স হি ওয়াজ এ বয়। এইভাবে যে কোনো একটা লিখে দিলেই চলবে। সো আমি যদি অন্যভাবে বলি যে ভাই তোমরা বললে যে ভাই আই নো হিম তো বলা আছে, তাহলে কি হবে? তাহলে তুমি যদি এভাবে বলো যে হচ্ছে আমি তাকে পড়িয়েছিলাম যখন সে একজন বালক ছিল, যখন সে একটা মানে অল্প বয়স্ক ছেলে ছিল তখন থেকে। সো আমি যদি এভাবে বলি আই হ্যাভ টট হিম, আমি তাকে পড়িয়েছিলাম, আই হ্যাভ টট হিম ইংলিশ, আমি তাকে ইংরেজি পড়িয়েছিলাম সিন্স হি ওয়াজ এ বয়, যখন সে একটা বালক ছিল। বুঝতেই পারতেছি আই নো হিম কথাটা যেহেতু এখানে দেওয়া আছে, তাই ভিন্ন কোনো কিছু আমি খুঁজে বের করলাম। এবার বাংলা করে দেখি তো মিললো কিনা। ডু ইউ নো দিস ম্যান, তুমি কি এই লোকটিকে চিনো? ইয়েস আই নো হিম, আই হ্যাভ টট হিম, আমি তাকে পড়িয়েছি সিন্স হি ওয়াজ এ বয়, যখন সে একটা বালক ছিল, ওই সময় থেকে কাজটি ঘটেছিল। সো ইট ইজ লং টাইম সিন্স হি ওয়াজ এ বয়। ভাই এটা হবে না, ইট ইজ লং টাইম হবে না। অর্থ করলে হয় নাকি? দেখো আমি আবারও বলি, ডু ইউ নো দিস ম্যান, তুমি কি এই লোকটিকে চিনো? ইয়েস আই নো হিম, এটা অনেক সময় যখন সে একটা বালক ছিল। ভাই আগের অংশের সাথে এটা কি মিনিংটা হলো কিনা তোমরা এটা নিজেকে প্রশ্ন করো। তানভীর, নিজেকে প্রশ্ন করো, তাহলে বুঝতে পারবে। আমি আবারও বলছি, ডু ইউ নো দিস ম্যান, তুমি কি এই লোকটিকে চিনো? হ্যাঁ আমি চিনি, এটা দীর্ঘ সময় যখন সে একটি বালক ছিল। ভাই কি হলো? কেউ কিছু বলে না, চুপচাপ। তানভীর ভাই বলো কি হলো বিষয়টা, অর্থ কি হলো? এটা দীর্ঘ সময় যখন সে একটা বালক ছিল। আগের অংশের সাথে মিললো। আগের অংশে কি বলছো? আই নো হিম, আমি তাকে চিনি, তাহলে আমি তাকে পড়িয়েছি যখন সে বালক ছিল, এইবার কিন্তু মিললো। আমি তাকে চিনি যখন সে একটা বালক ছিল, তখন থেকে চিনি। সো এইভাবে কিন্তু কথাগুলো দেওয়া যায় না ভাই, মিলে না। ইয়েস তানভীর, এই যে বাংলাটা করতে হবে, কারণ আমাদের আলটিমেট টার্গেট তো মিনিং প্রকাশ করা। সো মিনিংটা ঠিক মতন প্রকাশ না পেলে তো ভাই উত্তরটি হবে না। সো আমার মনে হয় আজকে সিন্সটা বুঝতে পেরেছে। এতটুকু সময় নিয়ে কেন বললাম, তার কারণ এই দুই সিন্সের একটা ভাই পরীক্ষায় আসবেই। দেখো গত বছর 2019-এর কথা বললাম, দিনাজপুর বোর্ডে দুটি কোশ্চেন এসছে একটা সিন্সের নিয়ম দিয়ে, ঢাকা বোর্ডে এসছে, সিলেট বোর্ডে এসছে। সুতরাং আগামীবার ময়মনসিংহ বোর্ডে আসবে, হতেই পারে, অথবা আগামীবার যদি নাও আসে পরের বার আসবে।
সো এইটা সিন্সের এই দুটি রুলই কিন্তু ইম্পর্টেন্ট। একটা হলো অ্যাজ সিন্স বিকজ, যেটা গত ক্লাসে শিখেছি, আর একটা হলো আজকে শিখলাম যখন দিয়ে সিন্স, যেন পরীক্ষা আসলে এটা যেন ভুল না হয়, এটা অবশ্যই পারতে হবে। যেগুলো কম ইম্পর্টেন্ট, যেগুলো কম কম আসে, আমি কিন্তু এগুলো হালকার উপর ঝাপসা দিয়ে যাই, আর যেগুলো আসবেই পরীক্ষায় সেটাকে আমরা একটু কড়াকড়ি করে শিখতে চাই। সো তোমরা আমাকে একটু জানিয়ে ফেলো যে ক্লাসটি আসলে কেমন লেগেছে, সেটা ক্লাসটি কেমন লেগেছে বা কেমন ছিল সেটা একটু আমাকে জানিয়ে ফেলবা। আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করতে চাই। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, এবং সবাইকে নিয়ে থাকবা, যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে দাওয়াত দিবা যে ভাই আসো আমরা অনলাইনে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি। সবাই আসলে ঘরে থাকবা, ঘরের বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবসময় মনে রাখবা সোহেল ভাই তোমাদের সাথে আছে, তোমাদের সাথে ছিল এবং ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবে। আল্লাহ হাফিজ।